ইনএফিশিয়েন্ট বা হচ্ছে এফিশিয়েন্ট কম, সোলার পাওয়ার এফিশিয়েন্সিটা কেন কম আসে? ঠিক আছে? তো দেখেন প্রথমত হচ্ছে সোলার পাওয়ার যেটা আছে, ঠিক আছে? এটাকে আমার স্টোর করতে হয়। ঠিক আছে? এখান থেকে আমার যেই সোলার যে এনার্জিটা আছে সেটা হচ্ছে প্যানেলের মাধ্যমে আমার কোথাও এক জায়গায় স্টোর করতে হয়। ঠিক আছে? ইনভার্টার যেটা আছে সেখানে আমি স্টোর করি। তারপরে সেখান থেকে হচ্ছে সাপ্লাই দেই। এখন আপনি চিন্তা করেন যে একটা জায়গায় হচ্ছে আমার জেনারেশন হইতেছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। এখন জাস্ট আমি কন্টিনিউয়াস জেনারেট করতেছি, জেনারেশন হচ্ছে আমি সেটা সাপ্লাই দিতেছি। ঠিক আছে? তো মেকানিক্যাল একটা জিনিস চিন্তা করেন যে মেকানিক্যাল পাওয়ার এখানে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হইতেছে। আর আপনি এইখানে মনে করেন যে টোটাল সোলার পাওয়ার যেটা আছে, ঠিক আছে? এটা কিন্তু হিউজ। আপনি সেটার ঠিক কয় পার্সেন্ট ক্যাপচার করতে পারতেছেন? প্রথমে এই জিনিসটা চিন্তা করেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে সোলার পাওয়ার হিউজ, সেই তুলনায় আমার ক্যাপচার করতেছি অনেক, অনেক যেটা হচ্ছে ইনফিনিটি, সেখান থেকে আমি 1% ক্যাপচার করতেছি, সেটা অনেক হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি আমার যেই ক্যাপচার হইতেছে সেটা আপনার হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ জেনারেশন হচ্ছে সেটার তুলনায় কত কম, এটা প্রথমে আপনি হিসাব করেন। ঠিক আছে? তো জেনারেশন যে জায়গায় হইতেছে সেই পরিমাণ কি পরিমাণ এনার্জি জেনারেশন হচ্ছে আর হচ্ছে সোলার থেকে আপনি ক্যাপচার কতটুকু করতে পারতেছেন সেই এনার্জিটা যদি একটা তুলনা দেখেন, দেখবেন যে সোলার থেকে যে পরিমাণ এনার্জি আপনি ক্যাপচার করতেছেন সেটা হচ্ছে সেই এনার্জি জেনারেশনের তুলনায় খুবই লো। ঠিক আছে? প্রথমত এই একটা জিনিস গেল, আমরা হচ্ছে সেই সোলার এনার্জিটাকে ঠিকমতো ক্যাপচার করতে পারি না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যে পরিমাণ অ্যামাউন্টটা ক্যাপচার করতে পারতেছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যায়। প্রথমত সেটাকে কিন্তু আমি সরাসরি ইউজ করতে পারি না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমি যদি হোম অ্যাপ্লায়েন্স ইউজ করতে চাই, ঠিক আছে? আমার বিভিন্ন ধরনের লাইট, ফ্যান ইউজ করতে চাই। তো তখন এইখান থেকে আমার মানে সেখানে সাপ্লাই দেওয়ার জন্য কি এই কারেন্টটাকে এসি তে কনভার্ট করতে হবে। ঠিক আছে? প্রথমে তাহলে আমার যে সোলার পাওয়ারটা আছে, ঠিক আছে? সেটা এক জায়গায় স্টোর করা লাগবে। ঠিক না? তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাদের বাসায় সোলার আছে, সোলার প্যানেল বসানো আছে, দেখবেন যে সেখান থেকে একটা ব্যাটারি, মানে ব্যাটারিতে আমি হচ্ছে এনার্জিটাকে স্টোর করি। ঠিক আছে? তো সেখানে ব্যাটারিতে আপনার একটা লস থাকবে। ঠিক আছে? প্রথমত তো লাইনের লসটা আছে সেটা বাদ দিলাম। ঠিক আছে? ব্যাটারিতে স্টোর করবেন। ব্যাটারির কার্যক্ষমতার উপরে এখানে একটা এফিশিয়েন্সিটা ডিপেন্ড করবে। তো ব্যাটারিতে আপনি স্টোর করবেন। সেই ব্যাটারি থেকে তারপর হচ্ছে আপনি ইনভার্টারের মধ্য দিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে? ইনভার্টারের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তারপর হচ্ছে আপনার যে ব্যাটারিতে যে স্টোরটা ছিল এনার্জিটা, সেটাকে আপনি এসি তে কনভার্ট করবেন। এসি তে কনভার্ট করে তারপর আপনার যে হোম অ্যাপ্লায়েন্স আছে সেখানে এড করবেন। ঠিক আছে? তো ইনভার্টারের একটা লস আছে। তো ধাপে ধাপে এই যে এফিশিয়েন্সি লস, ঠিক আছে? এই এফিশিয়েন্সি লসটা মানে ফেস করে দেখা যাচ্ছে যে সোলার পাওয়ার আমার যেরকম ছিল, ঠিক আছে? ঐরকম অ্যামাউন্টে আমি হচ্ছে পাইতে পারি না। ঠিক আছে? যেই পরিমাণ আমার এনার্জিটা ছিল সেই এনার্জি আস্তে, আস্তে দেখা যায় যে আমার যেই হোম অ্যাপ্লায়েন্স এ যেই পরিমাণ আমার কনজাম্পশন, আমার যে কনজাম্পশন লেভেল সেই লেভেলে সে মানে হচ্ছে আমার যেই দরকার ডিমান্ডটা, ঠিক আছে? সেই ডিমান্ডটাকে সে মিট করতে পারে না। তো দেখা গেছে যে মোটামুটি আমার যেই অ্যামাউন্টটা আছে, ঠিক আছে? সেই অ্যামাউন্টটা হচ্ছে 35-40% এর ভিতরে। এফিশিয়েন্সিটা 35-40% এর ভিতরে থাকে। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের লিমিটেশন এর কারণে হচ্ছে এই সোলার পাওয়ারটাকে আমি ইউজ করতে পারি না ইনএফিশিয়েন্সির কারণে। তারপরে আরো কারণ আছে। আপনি চিন্তা করেন যে সোলার পাওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে ইনরিলায়েবল। ঠিক আছে? আপনি এটার উপর রিলাই করতে পারবেন না, সোজা কথা। মনে করেন যে আপনি চিন্তা করলেন আপনার ফ্যান লাইট চলবে আপনার হচ্ছে মানে প্রত্যেকদিন। এখন তো মনে করেন যে কারেন্ট থাকেই। কারেন্ট তো যায় মানে লোডশেডিং হয় এরকম খুবই কম। ঠিক আছে? আপনার দরকার। আপনি ভরসা করতেই পারেন যে কোন ঐরকম ধরনের কোন সমস্যা না হলে প্রত্যেকদিন কারেন্ট থাকে, লোডশেডিং হয় না। আপনি ভরসা করতে পারেন যে কালকে কারেন্ট থাকবে বা হচ্ছে এই ভরসায় আপনি ফ্রিজ, টিভি, টেলিভিশন, ল্যাপটপ সবকিছুই চালান। ঠিক আছে? এখন মনে করেন যে আগামী ৭ দিন, ঠিক আছে? ৯ নম্বর মহাবিপদ সংকেত চলতেছে। বৃষ্টি পড়তেছে। নাই, সোলার ঐরকম কোন ধরনের নাই। তাহলে ৯ দিন কি আপনার কারেন্ট থাকবে বাসায়? আপনি ঐরকম রিলাই করতে পারবেন যে হচ্ছে আমি সোলার থেকে এনার্জি পাবোই কন্টিনিউয়াস। ঠিক আছে? তো এই জায়গায় একটা হচ্ছে ম্যাসিভ ঘাটতি যে সোলার পাওয়ারটা কি কারণে এই জায়গায় আমি ইউজ করি না বা হচ্ছে ঐরকম ভাবে ইউজ করি না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে এইখানে আমার ইনরিলায়েবিলিটি কেসটা চলে আসতেছে। আমি এখানে মানে সিওর হয়ে বলতে পারতেছি না যে আমি কালকে এরকম ভাবে এই পরিমাণ জেনারেশন আমি করতে পারবো। তারপরে সেখান থেকে আমি ইউজ করতে পারবো। এটা আমি কন্টিনিউয়াসলি বলতে পারি না। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস আছে কস্টিং। ঠিক আছে? আপনার টোটাল বাসা বাড়িতে, ঠিক আছে? যত লোড আছে সবকিছু যদি আপনার সোলার দিয়ে আপনি কন্ট্রোল করতে চান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে কন্ট্রোল করতে পারবেন, সমস্যা নেই। তো সেই পরিমাণ আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। সেই পরিমাণ জেনারেশন করতে হবে। এখন একটা কথায় আসেন, আপনি জেনারেশন করলেন। এখন সেই জেনারেশনটা যদি আপনার যেই মানে কোল পাওয়ার প্ল্যান্ট থেকে বা হচ্ছে আপনি যেভাবেই করতেছেন মানে যেভাবে আমাদের গ্রিড থেকে আমরা পাইতেছি সেই কস্ট থেকে যদি বেশি হয়ে যায়,
তাহলে আপনার সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা কি আপনার মানে আপনার জন্য এফিশিয়েন্ট? দেখা যাচ্ছে প্রত্যেক ইউনিটে সেখানে খরচ পড়ে গেল ৳১০০, যেখানে আপনি প্রত্যেক ইউনিটে ৳১০ করে দিতেছেন বা হচ্ছে ৳১২ করে দিতেছেন এখন ইন এভারেজ। ঠিক আছে? তো এখানে কস্টিংটা একটা বড় ফ্যাক্টর। আপনি শুধু ইনভেস্ট করলেন, ইনভেস্টমেন্টটা যদি এফিশিয়েন্ট না হয়, তাহলেও এখানে কিন্তু একটা বড় ড্রব্যাক থাইকা যায়। ঠিক আছে? তো এইসব কারণে হচ্ছে সোলার আমার ইনএফিশিয়েন্ট হয়ে যায়। কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয়। সেই ইনভেস্টমেন্টের তুলনায় হচ্ছে আমি আউটপুট পাই না। তারপর হচ্ছে এটার ইনরিলায়েবিলিটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ইনএফিশিয়েন্সি। ঠিক আছে? আমি এটা টোটালি ইউজ করতে পারি না। বিভিন্ন ধরনের ড্রব্যাক আমার থাইকা যায়। ঠিক আছে? এইসব কারণে হচ্ছে টোটালি ইন টোটাল হিসেব করে আমার এই এফিশিয়েন্সিটা মানে খুবই লো হয়ে যায়। আর হচ্ছে মানে এইসব জায়গায় আমার লস হয়ে যায়। বুঝা গেছে? জি স্যার, জি বুঝা স্যার। গেছে। আচ্ছা ঠিক আছে। তো একটা টপিক বাকি ছিল আমি দেখাই। আচ্ছা এখন দেখেন ডিমান্ড রিডিউস করার জন্য আমার কিছু ধরনের গ্রিন সলিউশন। ঠিক আছে? এখানে আমি কিভাবে হচ্ছে প্রকৃতির উপর বা হচ্ছে ন্যাচারের উপর বা হচ্ছে সোলারের উপর ডিপেন্ড করে মানে আমার কিছু ধরনের আমার যে ডিমান্ড আছে সেটাকে আমি কি মানে কিছু পরিমাণ রিডিউস চাইলেই করতে পারি। ঠিক আছে? তো দেখেন এখানে কিছু পরিমাণ পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে? এগুলা অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুইনা আসি যে এরকম করলে হয়তোবা ডিমান্ড একটু কমতে পারে। কিন্তু আল্টিমেটলি এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আপনার লোড ইউজিং এর উপর। আপনি কি টাইপের লোড ইউজ করতেছেন বা হচ্ছে কিরকম ভাবে ইউজ করতেছেন সম্পূর্ণ মানে অভ্যাসের উপর। ঠিক আছে? আপনি যদি এরকম করতে থাকেন মানে আমরা যদি ওইরকম একটা এনভায়রনমেন্ট থেকে আসি যে আচ্ছা আমরা এরকম করি তাহলে হচ্ছে এটা চলে আসে বা হচ্ছে যদি ওইরকম না করি তাহলে হচ্ছে চলে না কখনোই। ঠিক আছে? যেমন মনে করেন যে আমাদের একটা কমন স্বভাব আমরা হচ্ছে যখন দরকার নাই তখন হচ্ছে ফ্যান লাইট ছেড়ে রাখি। তারপর হচ্ছে যখন মানে প্রয়োজন নাই তখন হচ্ছে আমরা কি চার্জার আমরা প্লাগ ইন করেই রাখি। ঠিক আছে? তো এই টাইপের কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের অভ্যাসের উপর। তো এই টাইপের কিছু জিনিস যদি আমরা মানে নিজে থেকে করি মানে অভ্যাস যদি চেঞ্জ করি তাহলে দেখা যায় যে আমাদের যে ডিমান্ড বা হচ্ছে আমাদের যে কস্ট আছে, কনজাম্পশন আছে এই জিনিসগুলোকে আমরা কিছু পরিমাণ হইলেও কমাইতে পারি। মানে আপনার কাছে জিনিসটা অনেক কম পরিমাণ। ঠিক আছে? মনে হইতেছে কিছু পরিমাণ জিনিস এই জায়গায় মানে ৳১-৳২ হবে না মাসে। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা কনজিউমার যদি এই চিন্তাটা করে, ঠিক আছে? প্রত্যেকটা কনজিউমার যদি এইভাবে চিন্তা করে তাহলে দেখা যাচ্ছে যে সেই ৳১-৳২ প্রত্যেকটা কনজিউমার থেকে আসলে কোটি টাকা হয়ে যায়। দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণের অ্যামাউন্ট একটা সেভ হয়। ঠিক আছে? তো এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট সেভ হওয়া মানে কি? আমার যেই কি বলে মানে জেনারেশন এ যেই সেভিংস টা হইতেছে সেখানে হচ্ছে আমার যে জেনারেশনের যে কাঁচামাল দরকার বা হচ্ছে কোল চিন্তা করেন বা হচ্ছে মানে আরো বিভিন্ন ধরনের নিউক্লিয়ার তো নাই কোল চিন্তা করেন বা হচ্ছে ডিজেল চিন্তা করেন বা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট চিন্তা করেন তো সেখানে আমার একটা সেভিংস আসতেছে ঠিক আছে তো এরকম ভাবে হচ্ছে আমি তাহলে আমার যে মজুদ আছে আমার যে কাঁচামাল মজুদ আছে তো সেগুলা দিয়ে আমি আরো আমার অ্যাডেড অ্যামাউন্ট ঠিক আছে আমি আরো 10 বছর চলতে পারবো ঠিক আছে? তো সাপোজ ধরেন আরো ১০ বছর চলতে পারতেছি। তো এইভাবে যদি আমরা সবাই যদি এরকম চিন্তা ভাবনা করতাম তাহলে হচ্ছে এরকম ভাবে সেভ হইতো। আমার ডিমান্ডটা রিডিউস হইতো। তো এখানে দেখেন কিছু পয়েন্ট দেওয়া আছে যেগুলো হচ্ছে আমরা সবসময় শুনি। ঠিক আছে? দেখেন যে সুইচ অ্যাপ্লায়েন্স অফ। মানে হচ্ছে যখন আমার দরকার নাই, ঠিক আছে? তখন আমরা অ্যাপ্লায়েন্স এর সুইচ গুলা অফ করে রাখি। মানে হচ্ছে সেগুলো ইউজ না করি। লুক টু দ্য স্কাই মানে হচ্ছে এখানে মানে আকাশের দিকে তাকায় থাকেন এরকম কিছু একটা বলে নাই। এখানে বলছে হচ্ছে মানে আপনি মানে মানে সোলার পাওয়ার এর উপর ডিপেন্ডেন্ট হন। যখন হচ্ছে আপনার মনে করেন যে রুমে লাইটের দরকার পড়তেছে না, আপনার বাইরের লাইট দিয়ে আপনার কাজ চলতেছে। ঠিক আছে? তো তখন আপনি অ্যাপ্লায়েন্সটা জ্বালায়েন না বা হচ্ছে লাইটটা জ্বালায়েন না। ঠিক আছে? আপনি মানে মানে দিবালোকের উপরে ডিপেন্ডেন্ট হন। এই টাইপের কিছু একটা বলছে এখানে। ঠিক আছে? তারপর হচ্ছে রিথিংক উইন্ডো ড্রেসিং। ঠিক আছে? জাস্ট আপনার উইন্ডো যেটা আছে মানে জানালা থেকে যাতে মানে ঐরকম ভাবে আপনার আলো বাতাস মানে পর্যাপ্ত পরিমাণে আলো আসে। ঠিক আছে? আপনার উইন্ডোর পজিশনটা যাতে এরকম হয়, যাতে হচ্ছে আপনি ঐরকম ভাবে আলো মানে পাইতে পারেন। ঠিক আছে? এখন হইলো আপনার একটা উইন্ডো আছে ঘরের মধ্যে, সেই উইন্ডো দিয়ে কোনো আলো ঢুকেই না। ঠিক আছে? দেখা গেল যে আপনার লাইট আল্টিমেটলি জ্বালানোই লাগতেছে। তো সেখানে তো আসলে উইন্ডো থাকার কোনো মানেই হইতেছে না বা হচ্ছে ওইখানে সেভিংস এর কোনো প্রশ্নই আসবে না। ঠিক না? তারপর হচ্ছে দেখা যায় যে অনেকে কি করে মানে পেইন্টিং টা ঘরের কালারটা এমন ভাবে করে যেন হচ্ছে লাইট পড়লে বা হচ্ছে কোনো ধরনের আলো পড়লে সেটা হচ্ছে উজ্জ্বল থাকে। আল্টিমেটলি আগে থেকেই উজ্জ্বল থাকে। তো এরকম। তারপরে হচ্ছে বাসাকে ইনসুলেট করা বা যাতে হচ্ছে বাইরের হিট বা হচ্ছে বাইরে থেকে এরকম আমি ইউজ করতে পারি। আচ্ছা তারপরে দেখেন যে টপ ফ্রিজার মডেল যেটা আছে। অবশ্যই মডেলের উপরে ফ্রিজিং এর ক্যাপাসিটিটা ডিপেন্ড করে।
ঠিক আছে? তো আমি কিভাবে হচ্ছে ফ্রিজ মানে কিভাবে মানে কোন ফ্রিজটা ইউজ করলে আমি এখানে মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এফিশিয়েন্সি পাবো এই টাইপের। তারপর হচ্ছে পুল ফিল্টার পাম্পের মধ্যে টাইমার ইউজ করার কথা বলতেছে। তো হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আমি মানে পুল ফিল্টার করার সময় পাম্প দেখা যায় যে ছাইরেই রাখে। ঠিক আছে? ছাইরে রাখে তো রাখে, সেটা বন্ধ করার নাম নাই। তো এখানে যদি আমি যদি এখানে একটা জিনিস স্যার পুল ফিল্টার কি স্যার? আর পুল ফিল্টার মানে হচ্ছে আপনার বিভিন্ন পুলে, ঠিক আছে, দেখেন যে পানি পরিষ্কার করার জন্য সেখানে ব্লিচ অথবা হচ্ছে ক্লোরিন অ্যাড করে। ঠিক আছে, তো সেখানে যদি আমি মানে ফিল্টারিং করতে চাই, ঠিক আছে, তো সেখানে আমার একটা পাম্প দরকার পড়ে, বা হচ্ছে সেখানে অক্সিজেনের রেট সমান রাখার জন্য, ঠিক আছে, সেখানে একটা অক্সিজেন মিটার বা হচ্ছে একটা পাম্প দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে সেখানে তো পানি তো রেগুলার মানে পরিবর্তন করা সম্ভব না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো পানিটা থাকে। ঠিক আছে, তো সেই সব জায়গায় হচ্ছে আমার বিভিন্ন ধরনের পাম্প দরকার পড়ে। ঠিক আছে, তো সেই পাম্পের মানে পাম্প যদি আমি সবসময় চালায় রাখি সেটা একটা লস। তো যতক্ষণ আমার দরকার ততক্ষণ চলুক, যখন দরকার নাই তখন আমার না চলুক। ঠিক আছে, তো এই একটা অ্যামাউন্ট। তারপর হচ্ছে টিভি, ঠিক আছে, যখন দরকার নাই তখন অফ করে রাখলাম, আমরা অপ্রয়োজনে আমরা টিভি চালাইলাম না। ঠিক আছে, তারপর হচ্ছে এনার্জিটা আমরা অফ পিক আওয়ারে ইউজ করলাম। ঠিক আছে, অফ পিক যখন হচ্ছে তখন আমরা বেশি ইউজ করলাম। তারপর হচ্ছে লাইট, যখন আমার দরকার নাই তখন হচ্ছে আমরা লাইটটা ডিম করে রাখি, মানে হচ্ছে আমরা এটা ইন্টেন্সিটিটা কম রাখি। তারপর হচ্ছে আমার যে পিক যে ডিমান্ড আছে, পিক আওয়ারে আমার যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা আমরা হচ্ছে কমাই। ঠিক আছে, আমরা সেটা কম ইউজ করি। তো এই সব কিছু কিছু ফ্যাক্টর, এখানে সব তো আসলে বলা নাই, কিছু কিছু ফ্যাক্টর যেগুলো হচ্ছে মোস্ট কমন, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই সব জিনিস যদি আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে যে আমরা কিছু পরিমাণ ডিমান্ড কমাইতে পারি, বা হচ্ছে আমার কি যে কনজাম্পশনটা আছে সেই কনজাম্পশনটা হচ্ছে আমরা এখানে কমাইতে পারি। ঠিক আছে, তো এই সব কিছু ফ্যাক্টর এখানে দেওয়া আছে। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত, এই স্লাইডও মোটামুটি শেষ। তো আপনাদের সিলেবাসও প্রায় শেষ হয়ে আসছে, বুঝছেন? তো হচ্ছে আপনাদের মোটামুটি যা পড়ানো ছিল এই কোর্সে মোটামুটি শেষ। তো আমি হয়তোবা আর দুই একটা ক্লাস নেব নতুন টপিক, ঠিক আছে, যদি পাই। আর হচ্ছে বন্ধের পর ক্যাম্পাস যখন খুলবে, কখন খুলবে সেটাও তো আসলে আমরাও জানি না। তো বন্ধের পর তো প্রথমে আপনাদের 1-1 এর পরীক্ষা হবে, রিভিউ ক্লাস হয়ে তারপর হচ্ছে 1-1 এর পরীক্ষা হবে, তারপরে হচ্ছে এই 1-2 এর কোর্স যদি বাকি থাকে সেটা, যদি দেখা যায় যে ফেব্রুয়ারি মার্চের দিকে খুলে ততদিনে তো আপনাদের 1-2 এর কোর্সও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাবে যে আপনারা টানা দুইটা পরীক্ষা দিতেছেন, এক মাসে রিভিউ ক্লাস করে তারপর 1-1 এর পরীক্ষা দিবেন, তারপর আবার কিছু রিভিউ ক্লাস করে তখন হচ্ছে 1-2 এর পরীক্ষা দিবেন। স্যার হ্যাঁ, আমাদের কোন সেমিস্টার এক্সাম আগে হবে, 1-1 না 1-2? 1-2 আগে হইতে দিতে চান নাকি? স্যার আগে তো স্যার আগে এখন 1-1 তো এর স্যার আমরা পরীক্ষা হবে। 1-1 1-2 এর পড়াশোনা করতেছি স্যার, তারপরে হঠাৎ করে আবার 1-1 এ চলে গিয়ে না, আবার পরীক্ষা হচ্ছে আগে 1 এর হবে, কারণ হচ্ছে আপনারা কোন সেমিস্টার আগে পড়ছেন, 1-1 আগে পড়ছেন না, তো অবশ্যই হচ্ছে 1-1 এর পরীক্ষা আগে হবে। তো সেটার জন্য আপনারা সময় পাবেন, এক মাসের রিভিউ ক্লাস হবে, সেটার জন্য পিএল থাকবে। ঠিক আছে, তো সেটা সময় পাবেন। তো সেই স্যার সব ল্যাবের কি হবে স্যার? ল্যাবও হবে, ল্যাব ক্লাসে এর মধ্যেই হবে। ঠিক আছে, স্যাররা যারা আছেন, রি- টিচার যারা আছেন তারা ল্যাবের মধ্যে নিয়ে নেবেন, সমস্যা নেই। মানে রিভিউ ক্লাসের মধ্যে ল্যাব? হ্যাঁ, রিভিউ ক্লাসের মধ্যে আপনার সময় থাকবে, বললাম না যে এক মাসের মধ্যে আপনারা টাইম পাবেন, আল্লাহ। তো তখনই হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে যদি 1-2 এর রিভিউ ক্লাসের সময় পাওয়া যায় বা হচ্ছে সবকিছু যদি শেষ হয়ে যায়, তখন হচ্ছে আপনারা প্রেজেন্টেশন দিবেন এই কোর্সের উপরে। ঠিক আছে, সেটা হচ্ছে অনেক পরের কথা। তো আপনারা বলে রাখলাম মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন। ঠিক আছে, তো এই কোর্সের প্রেজেন্টেশন থাকবে গ্রুপ ওয়াইজ। আপনারা নিজেরাই গ্রুপ করবেন, টপিক আমি সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে এই কোর্সের উপরে একটা প্রেজেন্টেশন দিবেন। ঠিক আছে, টপিক ওয়াইজ আপনারা প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশনের উপর একটা মার্কিং থাকবে আপনাদের। ঠিক আছে, আর হচ্ছে দুই একটা ক্লাস আমি এর মধ্যে মোটামুটি যদি সময় পাই তাহলে নিয়ে নিব, আর যদি না পাই তাহলে হচ্ছে পরে নিব আর কি। ঠিক আছে, তো আপনাদের বাকি কোর্সগুলোর কি অবস্থা? স্যার বাকি কোর্স জি স্যার, চলতেছেন স্যার? সব কোর্সে চলতেছে। মানে কত পার্সেন্ট শেষ হয়েছে, এরকম কোন কোর্স কি এরকম মানে শেষ হয়ে গেছে নাকি আমার মতো? না স্যার, মানে ট্রিপলি প্রায় মানে 60% শেষ হয়েছে। ট্রিপলি 60% শেষ হয়েছে। আচ্ছা, আর বাকিগুলা? বাকি জি, তো কোর্স আছে তো আপনাদের, আর বাকিগুলো কি কি কোর্স আছে? চলতেছে। এগুলো আরো কম স্যার পার্সেন্টেজ। আর হ্যাঁ, কেমিস্ট্রি ফিজিক্স এগুলো আছে। আচ্ছা, এগুলা একটু একটু শেষ হয়েছে, মাত্র কয়েকটা ক্লাস হয়েছে এই জন্য।
আচ্ছা, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ আছে নাকি? জি জি স্যার, স্যার। ম্যাথ জি আছে। স্যার। আচ্ছা, তো ওগুলো সময় ম্যাথ আছে। চালতেছেন অনেক বড় কোর্সটা। হ্যাঁ, ওগুলা সময় আছে, ওগুলা আস্তে ধীরে নিবেন। নভেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আছে। ওগুলা তো আস্তে ধীরে নিবেন, সমস্যা নেই। শেষ করে ফেলবেন। আমরা তো আসলে মানে স্যার ক্যাম্পাস কি খুলবে স্যার? হ্যাঁ, খুলবে, মার্চ মাসে খুলবে। ধরে রাখেন মার্চ। শীতের মধ্যে খোলার সম্ভাবনা তেমন নাই। স্যার ভর্তি পরীক্ষা কি আমাদের ক্যাম্পাসে হবে? ভর্তি মানে যদি পরীক্ষা এখন হচ্ছে মানে আগে তো অন্যান্য ভার্সিটির হোক, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষার ডিসিশন তো সাস্টের উপরে। ঠিক না? তো সাস্ট যখন হচ্ছে ডিসিশন নিবে, যেভাবে ডিসিশন নিবে, তখন তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষা। তো এখন হচ্ছে ভর্তি জাস্ট পরীক্ষা নাকি ডিসিশন নিচ্ছে, তারা নাকি আলাদা নাকি পরীক্ষা নেবে না, সেটা হচ্ছে এখন ভর্তি পরীক্ষার ইওর ডিসিশন মতন। তো আলাদা। ভর্তি পরীক্ষা তো সাস্ট তো আলাদাই নেই সবসময়। আর হচ্ছে হ্যাঁ সমন্বিত হ্যাঁ, ভর্তি পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল সেটা সাস্টে হবে না। তারা আলাদা নিবে। হ্যাঁ। ঢাকা এই যেমন ভার্সিটি ডিইউ তারপরে বুয়েট, তারাও তো আলাদা নিতে চাইতেছে, কারণ তারা গুচ্ছাকারে যেতে চায় না, কারণ তাদের কাছে মনে হয় যেন জাজমেন্টটা হয় না ওইরকম আর কি। হ্যাঁ, ঢাকা ভার্সিটি তো জেলা ভিত্তিক ভর্তি পরীক্ষা নেবে বলে দিছে। তো দেখা যাক সেটা তারা কি করে। তো আচ্ছা, আপনাদের কোর্স মোটামুটি শেষ। আপনারা ধরে রাখতে পারেন যে 95% ই শেষ। আর 5% এর মধ্যে যেটা বাকি আছে সেটা 1-2 ক্লাসে আমি কভার করে দিব এর মধ্যে। ঠিক আছে? আর হচ্ছে ক্যাম্পাস খোলার পরে আপনাদের একটা প্রেজেন্টেশন মোটামুটি একটা মার্কিং থাকবে। আপনারা ধরে রাখেন। ঠিক আছে? তো এই স্যার হচ্ছে আমাদের আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে স্যার সব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি দেখছি আমি আসলে সময় পাই নাই, সেই কারণে সবারটা করে আর কি মার্কিং দিতে পারি নাই। তো এর মধ্যে আমি দিয়ে দিব মার্কিং অ্যাসাইনমেন্টে। ঠিক আছে? তো আপনাদের যেহেতু মানে ঐরকম হয় নাই বা হচ্ছে ওইরকম অ্যাটেন্ডেন্সও ওইরকম ভাবে কাউন্ট হয় নাই। ঠিক আছে? অনলাইনে অ্যাটেন্ডেন্স আসলে ওইরকম ভাবে কাউন্ট হয় না। যদি হচ্ছে ক্যাম্পাস খুলে তারপর হচ্ছে রিভিউ ক্লাস যদি নেই, তখন সেগুলোর অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট। তখন হচ্ছে ক্লাস কেউ মিস করেন না। তো আচ্ছা এইগুলাই স্যার, হচ্ছে যারা প্রেজেন্টেশনে অ্যাসাইনমেন্ট কত সাবমিট করে পার্সেন্ট না, নাম্বার কাউন্ট করতে হবে? মানে এখন আপনাদের তো এমনিতে 40 না, 40 আর ওদিকে হচ্ছে কত? ওদিকে তো আপনারা মানে ওদিকে তো আপনাদের 60, ঠিক না? এই কোর্স হয়তোবা মানে 60 নম্বরের পরীক্ষা দিবেন না। এই কোর্স পরীক্ষা দিবেন কত নম্বরে? 40 নম্বরে না? 2 ক্রেডিটের কোর্স তো আপনারা 40 নম্বরে পরীক্ষা দিবেন না এটা? জি জি স্যার, স্যার বুঝছি। জি হ্যাঁ, স্যার। 40 40 নাম্বার এক্সাম হবে। হ্যাঁ, এক্সাম হবে 40 নম্বরে, তারপরে এটা হচ্ছে আপনাদের 60 তে কনভার্ট হবে। ঠিক আছে? আর হচ্ছে এমনিতে আপনাদের হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে 40 মার্ক, অ্যাসাইনমেন্ট, টার্ম টেস্ট, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স মিলে। ঠিক আছে? তো দেখা যাবে যে একটা পার্ট সেখানে অ্যাসাইনমেন্ট থেকে আসতেছে। সেটা একটা বড় পার্টি আসবে। যেহেতু হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে কন্টিনিউয়াসলি আমি মার্ক দিয়ে দিছি। ঠিক আছে? যারা অ্যাসাইনমেন্ট দিছেন তাদের হচ্ছে মার্ক দিয়ে দিছি। যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, আসলে কেন সাবমিট করেন নাই আমি আসলে জানি না। মানে হয়তোবা ক্লাসরুমে নাই বা হচ্ছে তাদের পর্যন্ত রিচ হয় নাই অ্যাসাইনমেন্টটা, যেহেতু আমি ক্লাসরুমের মাধ্যমে যোগাযোগ করছি আপনাদের সাথে। যারা আসলে ক্লাসরুমে নাই তারা আসলে অ্যাসাইনমেন্ট দিতে পারেন নাই। তো সেটা আসলে আমি মানে কিছু করতে পারবো না। হচ্ছে আপনাদের সবাইকে জানাই দিছি, যারা আসলে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই তাদেরকে আপনি একটু মানে সিআর একটু কষ্ট করে বলে দিন যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে, কারণ অ্যাসাইনমেন্টের উপরে মার্ক থাকবে। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনাদের টার্ম টেস্ট নিতে পারি নাই বা হচ্ছে অ্যাটেন্ডেন্স ওইরকম ওকে স্যার, আমি সবাইকে জাজমেন্ট, বলে দিব। হ্যাঁ, জাজমেন্ট হয় নাই। আর তো হচ্ছে আপনাদের মানে অ্যাসাইনমেন্টের উপর থেকে মোটামুটি একটা মার্কিং থাকবে। আর বলছি যে একটা প্রেজেন্টেশন হবে, তো সেই প্রেজেন্টেশনে একটা মার্ক থাকবে। ঠিক আছে? তো আপনারা মেন্টালি প্রিপারেশন নেন। তো টপিক আমি সিলেক্ট করে দিব মোটামুটি 2-3 সপ্তাহ প্রেজেন্টেশন আগে। তো স্যার ক্যাম্পাস খুললে ক্যাম্পাস খোলার পর হবে। হ্যাঁ, ক্যাম্পাস খুললে সেটা হচ্ছে ক্যাম্পাস খুললে আপনাদের 1-1 পরীক্ষা হয়ে গেলে তারপরে স্যার অ্যাসাইনমেন্ট কি আর নেবেন নাকি এখানেই শেষ? না, অ্যাসাইনমেন্ট আর দিব না। অ্যাসাইনমেন্ট যা ছিল তা দেওয়া হয়ে গেছে। এইগুলাই। তো এই হচ্ছে আপনাদের সাথে কথা। মোটামুটি এর মধ্যে যদি আমি ক্লাস নেই তাহলে 2-1টা ক্লাস হয়তো আপনাদের সিআর এর সাথে যোগাযোগ করে তারপর। তো এই মোটামুটি কোর্স। ঠিক আছে? ঠিক আছে স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। আদাব স্যার। স্যার। স্যার আদাব স্যার। আদাব স্যার।